আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ওকে, আরিয়ানের কোনো আপডেট? স্যার আরিয়ান স্যার ঠিক আগের মতোই আসো, বার দেশকো মদ মে এসব নিয়েই পড়ে আসে। ওকে, তুমি যাও, আর আইয়ুবের সাথে আমি কথা বলে নেব। শেহরাজের আদেশ পেয়ে স্যান্ডি চলে গেল। রিসর্টের বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো শেহরাজ। উন্মুক্ত শরীর, দু হাত প্যান্টের পকেটে গোজা, ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি। দূরের আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমের মধ্যে চলে আসলো শেহরাজ। বেড থেকে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। কন্ট্যাক্ট লিস্ট থেকে আয়ুবের নাম্বার বের করে কল করলো। রিং হওয়ার সাথে সাথে কল পিক করলো আয়ুব। আয়ুব কল পিক করার সাথে সাথে ফোনটাকে কানের থেকে একটু দূরে সরিয়ে রাখলো শেহরাজ। ফোনের ওপাশ থেকে আয়ুব চেঁচিয়ে চলেছে। প্রায় মিনিট 5 হয়ে গেল আয়ুব চেঁচিয়ে চলেছে। শেহরাজ ধৈর্যহারা হয়ে ফোনটার কানে নিয়ে বলল, কাম ডাউন আইয়ুব, বাকিটা গাড়ি আসার পর শোনাস। আপাতত আমার কথা শোন। তুই এত হাইপার হলে নাজমিন তোর এই রূপ দেখে ভয় পেয়ে যাবে। তারপর নাজমিন পটার আগেই স্যাকা খাবি তুই। সো রিল্যাক্স। অপর পাশ থেকে আয়ুব কি বলল শোনা গেল না। শেহরাজ একটু উচ্চস্বরে হেসে বলল, কাল রাতে তোর ভাবিজি আবারও পাক্কা গিন্নিদের মতো করে আমার সাথে ঝগড়া করছিল, আমাকে শাসন করছিল। আর তোর ভাবিজি যখন কোমরে দুহাত বেঁধে পাক্কা গিন্নিদের মতো করে আমার সাথে ঝগড়া করে, আমাকে শাসন করে, তখন আমার বড্ড বাসর বাসর ফিল আসে। মিক্সিং গেম প্লে করতে ইচ্ছা করে। ভেবেছিলাম এত তাড়াতাড়ি বাসরটা করব না, কিন্তু তোর ভাবিজি সেই কথাটা রাখতে দিল না। কিছুক্ষণ চুপ করে আয়ুবের কথা শুনে হাসল শেহরাজ। তারপর দপ করে মুখটা গম্ভীর করে বলল, রাহিনের ছোট মামা কাল সন্ধ্যায় শিকদার বাড়ি ছাড়বেন। আজ আমরা ফিরতে পারবো না। সুমুর ভীষণ জ্বর এসেছে। বাড়িতে বলে দিস কাল রিসাত মামা বাড়ি থেকে যাবার আগেই আমরা বাড়িতে পৌঁছে যাবে। কথাগুলো বলার মাঝে ফোনের অপর পাশ থেকে নাজমিনের কণ্ঠস্বর শুনতে পেয়ে ভ্রু কুচকালো শেহরাজ। তবে ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। আয়ুবকে খোঁচা মেরে বললেও, বাহ, এত দূর চলে গেছিস। আমার অনুপস্থিতিতে সব সেটিং করে ফেলেছিস তুই আয়ুব। চালিয়ে যাও। কথাগুলো বলে আয়ুবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল শেহরাজ। ফোনটা পকেটে রেখে বেলকুনিতে দাঁড়িয়ে রইল। মিনিট খানেক বাদে একজোড়া হাত এসে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিল শেহরাজকে। হাত জোড়ার মালিক শেহরাজের পিঠে মাথা টেকিয়ে দাঁড়িয়ে রইল। শেহরাজ মুচকি এসে হাত জোড়ার ওপর হাত রাখল। নিজের উন্মুক্ত বুকের ওপর থেকে একটি হাত সরিয়ে হাতটির ওপর ঠোঁট ছুঁয়ে হাতটির মালিককে টেনে সামনে আনলো। সুমু ঘন ঘন কয়েকবার চোখের পল্লব ঝাপটে মুচকি এসে তাকালো শেহরাজের দিকে। সুমুর মুখের ওপর কিছু অবাধ্য চুল এসে পড়েছে। শেহরাজ আলতো হেসে চুলগুলো সুমুর মুখের ওপর থেকে সরিয়ে কানের পাশে গুজে দিয়ে বলল, ঘুম ভেঙেছে মহারানী? শরীর কেমন লাগছে এখন? সুমু কোনো কথা না বলে জড়িয়ে ধরল শেহরাজকে। শেহরাজের বুকে মুখ গুজে বলল, এতক্ষণ শরীর একটু ভালো লাগছিল না, তবে এখন শরীর পুরোপুরি ভালো লাগছে। শেহরাজ সুমুকে নিয়ে ব্যালকনিতে থাকা চেয়ারের ওপর বসলো। সুমুকে কোলের ওপর বসিয়ে জড়িয়ে রাখলো নিজের সাথে। সুমু বড় করে দুবার নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার হাত ব্যথা করছে না? শেহরাজ মুচকে এসে বলল, এতক্ষণ করছিল, তবে এখন আর করছে না। সুমু মাথা তুলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমার কথা আমাকেই ফেরত দিলেন? শেহরাজ সুমুর কথার উত্তর দিল না। এক হাত দিয়ে সুমুর ফর্সা গলায় কাল রাতে নিজের তৈরি করা দাগগুলোর ওপর ছুঁয়ে দিল। শেহরাজের হাতের শীতল স্পর্শে সুমু চোখজোড়া বুঝে ফেলল। সুমুকে লজ্জায় ফেলার জন্য শেহরাজ বলল, আমার ভালোবেসে করা স্কেচগুলো তোমার শরীরে বড্ড মানিয়েছে সুইটহার্ট। এই স্কেচগুলো তোমার সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দিয়েছে। দেখো সুইটহার্ট, এখন আমাকে এই দাগগুলো খুব টানছে। স্কেচগুলোর উপর আবারও নতুন করে স্কেচ করে দিতে বলছে। সুমু চোখ মেলে তাকালো। নিজের লজ্জা কাটানোর জন্য প্রসঙ্গ পাল্টে বলল, আজকে আবহাওয়াটা খুব সুন্দর, তাই না খান সাহেব? শেহরাজ বুঝতে পারল সুমু প্রসঙ্গ পাল্টাতে চাইছে। শেহরাজ আবারও দুষ্ট এসে বলল, আবহাওয়ার কথা বলে তুমি কি বোঝাতে চাইছো সুইটহার্ট? সুমু কপাল কুঁচকে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমি আবার কি বোঝাতে চাইলাম? শেহরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, আমার ভালো পারফরমেন্সের জন্য নির্দিষ্ট কোনো ওয়েদারের প্রয়োজন পড়ে না সুইটহার্ট।
আমি সব মৌসুমে বেস্ট পারফরমেন্স করি। বিশ্বাস না হলে রুমে চলো, আরও একবার প্রমাণ করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, কাল রাতের পারফরমেন্স কেমন ছিল সুইটার? সুমু অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। এই লোকটা নর্মাল কথার মধ্যেও এত রোমান্স খুঁজে পায় কই থেকে বুঝে পায় না সুমু। শেহরাজের বুকের ওপর মাথা রেখে কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল, কাল রিশাদ মামা চলে যাবেন, আমরা কি বাসায় ফিরবো না? ফিরবো, তবে আজ না, আমরা কাল ফিরবো। তুমি এখন অসুস্থ, আর একটু সুস্থ হও, আমরা কাল ফিরবো। সুমু আর কিছু বলল না। শেহরাজ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, এইটা তো আর যে সে রোগ বা ব্যথা নয় সুইটার, আমার তৈরি করা রোগে রোগী তুমি। সুস্থ হতে টাইম তো লাগবেই। সুমু শেহরাজের মুখ বন্ধ করার জন্য শেহরাজের উন্মুক্ত বুকে কামড় বসালো। সুমুর কাণ্ডে চোখ বন্ধ করে শরীর দুলিয়ে হাসলো শেহরাজ। কোনো মতে হাসি থামিয়ে সুমুকে বলল, তোমার এই লজ্জা মাখা মুখটা দেখার জন্যে তোমার খান সাহেবের এত আয়োজন পাগলি। একবার মুখটা তুলে তাকাও, আমার করা এত আয়োজন কতটুকু সাকসেস হলো আমিও একটু দেখি। সুমু আর মুখ তুলে তাকালো না। ওভাবে শেহরাজের বুকের মধ্যে মুখ লুকিয়ে বিড়াল ছানার মতন বসে রইল। মাটি খুঁড়ে খুব শৌখিনভাবে আধুনিক স্টাইলে তৈরি করা হয়েছে এক পাতালপুরীর বন্ধ লাক্সারিয়াস হাউস। পাতালপুরীর এই বাড়ির প্রতিটা রুম চোখ ধাঁধানো সুন্দর। শুধু একটি রুম থেকে ভেসে আসছে ভ্যাপসা গন্ধ। রুমটি পুরো কবরের মতন গহীন অন্ধকারে ডুবে। সেই অন্ধকার থেকে ভেসে আসছে একটি ছেলের গোঙানির শব্দ। হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে ছেলেটিকে। শরীরে প্রচুর মারের দাগ। মুখ বাঁধার বিশেষ দরকার না পড়লেও পাতালপুরীর মালিকের ঘুমের যাতে ডিস্টার্ব না হয় তাই ছেলেটার মুখ বেঁধে রাখা হয়েছে। পাতালপুরীর একটি লাক্সারিয়াস বেডরুমে মাতাল অবস্থায় বেঘরে ঘুমাচ্ছে একটি পুরুষ। পাশে পড়ে আছে 4টে ওয়াইনের খালি বোতল। পুরুষটি আড়মোড়া ভেঙে বেড ছেড়ে উঠল। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে হাতে একটি ওয়াইনের বোতল নিয়ে রুম ত্যাগ করল। অন্ধকারে রুমটির ভেতরে সে চেয়ারের সাথে বেঁধে রাখা ছেলেটির মাথার ওপর থাকা বাল্বটা জ্বালিয়ে দিল। মুহূর্তে বাল্বটি তার হলুদ আলো ছড়িয়ে স্পটলাইটের মতো জ্বলে উঠল ছেলেটির মাথার ওপর। তবে পুরো রুম আলোকিত করতে পারল না। ওয়াইনের বোতলে চুমুক দিতে দিতে রুমটি এসে দাঁড়ালো বেঁধে রাখা ছেলেটির সামনে। তার সাথে সাথে এসে দাঁড়ালো দুজন দানবের মতন লোক। দুজনের মুখ ঢাকা। একজন চেয়ার এনে দিল। মাতাল পুরুষটি চেয়ারে বসে বলল, ওর মুখটা খুলে দাও। নিজের বসের হুকুম পেয়ে একজন ছুটে গিয়ে বেঁধে রাখা ছেলেটির মুখ খুলে দিল। ছেলেটি নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঘোলা ঘোলা দৃষ্টিতে চোখ মেলে তাকালো ছেলেটি। তবে অন্ধকারের জন্য সামনে বসে থাকা পুরুষটিকে দেখতে পেল না। ছেলেটি মুখ থেকে থু মেরে লালা ফেলে বলল, কে আপনি? আর আমাকে এভাবে বেঁধে রাখছেন কেন? অন্ধকারে বসে থাকা পুরুষটির শরীর কাঁপিয়ে উচ্চস্বরে হেসে উঠল। রুমের প্রতিটা কোণায় এই হাসির প্রতিধ্বনি শোনা গেল। আহত ছেলেটি মুহূর্তেই রেগে গেল। গর্জন করে বলল, কাপুরুষের মতো অন্ধকারে বসে হাসছিস কেন? সাহস থাকলে সামনে আয়। পুরুষটি হাসি থামালো। গম্ভীর স্বরে বলল, আমি গেম খেলতে অনেক ভালোবাসি, তোকে এখানে ধরে নিছি গেম খেলার জন্য। তবে আজ আমার গেমের গুটি হওয়ার পেছনে তোর কিছু ভুল আছে। তুই যদি ভুলগুলো না করতিস তাহলে আমি তোকে কখনোই আমার গেমের গুটি বানাতাম না। কি ভুল করেছি আমি? আর কে তুই? পুরুষটি আবারও উচ্চস্বরে হাসল। হাসি থামিয়ে হাত থেকে ওয়াইনের গ্লাসটা মেঝের ওপর ছুঁড়ে মারল। গর্জন করে বলল, ইউ ব্লাডি বিচ, একদম বেয়াদবি করবি না। থামলো পুরুষটি। গলার স্বর আবারও নিচু করে বলল, তুই কি ভুল করছিস তা তুই নিজে জানিস না, তাহলে আমি কিভাবে জানবো যে তুই কি ভুল করছিস? কিন্তু দেখ, তবু আমি জানি যে তুই কি ভুল করছিস, কিন্তু আমার আফসোস ভুলটা তুই করে তুই নিজেই নাকি জানিস না। আচ্ছা থাক, তুই যেহেতু জানিস না তোকে আর না জানাই। আর আমার একটা রুলস আছে বুঝলি, আমার এই পাতালপুরিতে কেউ একবার আসলে হয়তো তাকে আফসোস নিয়ে মরতে হয়, না হয় তাকে আফসোস নিয়ে সারা জীবন বাঁচতে হয়। আমার হাতে বেশি সময় নেই, তো আমরা গেম শুরু করি। কথাগুলো একভাবে বলে পাশে থাকা একজনকে ইশারা করলো পুরুষটি। পাশে থাকা একজন দানবের মতন লোক একটি কাচের বোল নিয়ে আসলো। তার মধ্যে রয়েছে দুটো চিরকুট। দানবের মতন লোকটি কাচের বোলটা নিয়ে আহত ছেলেটির সামনে থাকা টেবিলের ওপর রাখলো। ছেলেটির হাত খুলে দিয়ে গলায় ছুরি ধরে রাখলো। ছেলেটি ভয়ে একবার ঢোক গেল। অন্ধকারে থাকা পুরুষটি ছেলেটির চোখে মুখে ভয় দেখে উচ্চস্বরে হেসে পড়ল, আজ তোর এই জায়গাটায় আমি খুব প্রিয় একজন মানুষকে দেখতে চাই। কিন্তু জানিস কি জানিস, আমার সেই প্রিয় মানুষটি তোর জায়গায় থাকলে হয়তো তার চোখে মুখে এক ফোঁটাও ভয়ের চিহ্ন থাকতো না, কিন্তু তোর চোখে মুখে ভয়ের চিহ্ন আছে। আই লাইক ইট। পুরুষটি একটু থামল। আবারও উচ্চস্বরে হেসে বলল,
এখন এই কাচের বোতল থেকে চিরকুট তোর ভাগ্য নির্ধারণ করবে, আর এটাকেই বলো গেম। তুই এই বোল থেকে একটা চিরকুট তুলবি, তাতে লেখা থাকবে যেটাই তোর ভাগ্য। নে, একটা চিরকুট তোল। আহত ছেলেটি চুপ করে বসে রইল। তা দেখে অন্ধকারে থাকা পুরুষটি রেগে গেল। মুখ ফুটে কিছু বলার আগে আহত ছেলেটির গলায় ছুরি ধরে রাখা দানবের মতন লোকটা আরও জোরে ছেলেটির গলায় ছুরি চেপে ধরল। গলার চামড়া কেটে ছুরিটা কিছুটা ভেতরে ঢুকে গেল। আহত ছেলেটি ভয়ে তড়িঘড়ি করে একটা চিরকুট তুলল। গলা থেকে ছুরিটা সরিয়ে ছেলেটির হাত থেকে চিরকুটটা নিয়ে নিল। দানবের মতন লোকটি চিরকুটটা খুলে উচ্চস্বরে বলল, টেক 2 গ্লিম্পস ফ্রম মাই বডি অ্যাজ ইউ উইশ। পুরুষটি আফসোসের স্বরে বলল, ইস, কি ভাগ্য বেঁচে গেলি তুই। তোর শরীর থেকে আমার পছন্দ মতো মাত্র দুটো অঙ্গ কেটে রেখে তোকে ছেড়ে দিতে হবে। কিন্তু কি করবো বল, আমি যে আমার রুলসের বাইরে যাই না। তোর কপাল ভালো, রুলস অনুযায়ী যা এসছে আমি তোর সাথে সেটাই করবো। কিন্তু তুই কি জানিস অন্য চিরকুটটায় কি ছিল? দাঁড়া, তোকে পড়ে শোনাচ্ছি। কথাগুলো বলে হাত দিয়ে ইশারা করলো। দানবের মতন লোকটি অন্য চিরকুটটা বোল থেকে তুলে নিল। চিরকুটটা খুলে পড়ে বলল, টেক মাই লাইফ। আহত ছেলেটি চোখ বন্ধ করে রাখলো। এ যাত্রায় জীবনটা ফিরে পেল সে। তবে সে জানে না এই অপরিচিত লোকটা তার শরীরের কোন দুটো অংশ কেটে রেখে দেবে। ছেলেটির ভাবনার মধ্যে আবারও একটি বোল রাখা হলো ছেলেটির সামনে। চোখ মেলে তাকালো ছেলেটি। দানবের মতো লোকটি আবারও ইশারা করলো চিরকুট তুলে নেওয়ার জন্য। ছেলেটি কাঁপা কাঁপা হাতে আবারও একটি চিরকুট তুলে নিল। দানবের মতন লোকটি চিরকুটটা ছেলেটির হাত থেকে নিয়ে খুলে বলল, আইজ অ্যান্ড হ্যান্ড। কথাটা শোনার সাথে সাথে আহত যুবকটি পাগলের মতন আকুতি মিনতি করতে লাগলো। কিন্তু ছেলেটির করুণ আর্তনাদ রুমে থাকা বাকি তিনজনের কান পর্যন্ত পৌঁছালেও তাদের মন গলাতে সক্ষম হলো না। ওয়াইন হাতে পুরুষটি বলল, আজকের এই ঘটনা আমরা চারজন বাদে আর কেউই জানতে পারবে না। তোর এই বোন আছে না, রাত বিরাতে বারে মদ খেয়ে পার্টি করে, ও হবে আমার নেক্সট গেম খেলোয়াড় গুটি। তোকে তো জীবন দিলাম, ওর বেলায় নাও দিতে পারি। আমার এই দুটো ছেলেকে দেখছিস, ওর পেটে খুব খিদে রে। তোর একটা ভুলের জন্য কারণে তোর বোনটা ওদের থেকে রাতে ডিনার হয়ে যেতে পারে। একজন লোক গিয়ে গরম চিকন সরু মাথার দুটি রড নিয়ে এলো, আর অন্যজন হাতে করাত আর একটি ওয়াইনের বোতল নিয়ে এলো। ওয়াইনের বোতলটি তার বসের হাতে দিয়ে এগিয়ে গেল আহত ছেলেটির কাছে। মুহূর্তের মতোই গরম রড দুটি ছেলেটার দু চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। গগন ফাটিয়ে চিৎকার করে উঠল ছেলেটি। তবে এই চিৎকার রুমের বাইরে গেল না। ছেলেটির করুণ আর্তনাদ আর ওয়াইনের হাতে বসে থাকা পুরুষটির ভয়ঙ্কর হাসির শব্দে রুমটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হাতে করাত নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি দেরি না করে ছেলেটির জ্ঞান হাত থাকতে থাকতে ছেলেটির বাঁ হাতটা খুব যত্ন সহকারে আস্তে ধীরে কেটে ফেলল। আর শেষ একবার চিৎকার করলো ছেলেটি, তারপর জ্ঞান হারালো। ওয়াইনের বোতলে চুমুক দিতে দিতে পুরুষটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, রাত হলে হাসপাতালের দরজার সামনে ফেলে রেখে আসবে। আপাতত নর্মাল ট্রিটমেন্টে রক্ত পড়া বন্ধ করার ব্যবস্থা করো। কথাগুলো বলে রুম ত্যাগ করলো পুরুষটি। নিজের রুমে এসে আবার শুয়ে পড়ল। গেম প্লে করে অনেক টায়ার্ড সে। উদ্দেশ্য এখন দারুণ একটা ঘুম দেওয়া। পুরো শহর জুড়ে আজ আবারও আতঙ্কের বাতাস বইছে। বিখ্যাত বিজনেসম্যান জনাব অ্যালবার্ট সিংয়ের একমাত্র ছেলের অরিন্দম সিংয়ের এমন ভয়াবহ নৃশংস অবস্থা দেখে হাত করেছে পুরো শহরবাসী। সিআইডির প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশনের জন্য রেডি, শুধু অরিন্দম সিংয়ের জ্ঞান ফেরার অপেক্ষা। অ্যালবার্ট সিং সিআইডি ডিপার্টমেন্টের ওপর বারবার ওপর মহলকে দিয়ে প্রেশার সৃষ্টি করছেন, কিন্তু সিআইডি ডিপার্টমেন্টের এসিপি বলেছেন কোনো রকমের ট্রিটমেন্ট ছাড়া তারা ইনভেস্টিগেশন শুরু করতে পারেন না। অরিন্দম সিংহের জ্ঞান ফিরলে তারা অরিন্দম সিংহের থেকে স্টেটমেন্ট নিয়ে ইনভেস্টিগেশন শুরু করবে। বিশেষ তথ্য আরও জানা গেছে, কাল মাঝরাতে অরিন্দম সিংকে কেউ বা কারা হসপিটাল থেকে কিছু দূরে আহত অবস্থায় ফেলে গেছেন। অরিন্দম সিংয়ের দুটি চোখ আর বাঁ হাতটি পুরোপুরি নষ্ট করে দিয়েছে সন্ত্রাসীরা। সিআইডি ডিপার্টমেন্টের ধারণা যারা এই কাজটি করেছে তারা খুব চতুরতার সাথে কাজটি করেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করা যাবে এমন কোনো প্রমাণ ফেলে যায়নি তারা। বেডের ওপর আতশোয়া হয়ে নিউজ দেখছে শেহরাজ। ঘড়িতে সময় দুপুর 2টো। আজ রাত 8টার দিকে রিসাদ সাহেব চলে যাবেন। শেহরাজ সুমুকে বলেছে, ছোট মামা বাড়ি থেকে বেরোনোর 1 ঘন্টা আগে বাসায় পৌঁছে যাবো আমরা। কাল সারাদিন সুমুরা পার্কটা ঘুরে দেখেছে। সুমুর এখন খুব ইচ্ছে করছে কাল সকালে তার খান সাহেবের এনে দেওয়া প্রতিটা ড্রেস ট্রায়াল দিয়ে দেখতে। সুমু কাল সকালে শেহরাজকে বলেছিল যে
এখানে আসার সময় টেনে নিয়ে এলেন, কোনো ড্রেস আনিনি সাথে করে, এখন আমি কি পরবো? সুমুর কথা শেষ হবার সাথে সাথেই শেহরাজ স্যান্ডিকে কল করে। 5 মিনিটের মধ্যেই স্যান্ডি একটা লাগেজ নিয়ে রুমের দরজার সামনে এসে হাজির হয়। লাগেজ রেখে স্যান্ডি চলে যেতেই সুমু লাগেজ খুলে দেখে লাগেজের মধ্যে 10টা শাড়ি, 10টা লং গোল চুড়িদার আর কিছু কসমেটিক্স। এত শাড়ি আর ড্রেসের মধ্যে শেহরাজের জন্য 2টো টি শার্ট আর ব্ল্যাক জিন্স প্যান্ট আছে। সুমু তখনই বুঝতে পারে এসব তার খান সাহেব আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে। শাড়ি আর ড্রেসগুলো খুব পছন্দ হয়েছে সুমুর। আলাদা আলাদা কালারে ছিল প্রতিটা বস্ত্র, শুধু ব্ল্যাক কালারটা সুমুর কাছে কমন লেগেছে, কারণ তার খান সাহেব অলরেডি ব্ল্যাক কালারের 2টো শাড়ি আগেই দিয়েছে তাকে। ভাবনা থেকে বেরিয়ে সুমু তাকালো শেহরাজের দিকে। এই লোক এখনও একইভাবে বসে আছে, না নিজে রেডি হচ্ছে আর না সুমুকে রেডি হতে দিচ্ছে। সুমু অধৈর্য হয়ে বসে আছে তার খান সাহেবের পাশে। সুমু এতক্ষণে অনেকবার রেডি হতে গিয়েছিল। শেহরাজ সুমুর হাত থেকে জামা কাপড় সোফার ওপর ফেলে সুমুকে পাজা কোলে তুলে বেডের ওপর এনে ফেলেছে। সুমুর গলা থেকে ওড়না নিয়ে ওড়নার এক সাইড দিয়ে সুমুর হাত বেঁধে দিয়েছে, আর ওড়নার ওপর সাইড শেহরাজ নিজের হাতের মুঠোর মধ্যে পেঁচিয়ে ধরে রেখেছে। সুমুর নিজেকে গোয়ালে বেঁধে রাখা গরু মনে হচ্ছে। এইভাবে বেঁধে রাখার কারণ বুঝতে পারছে না সুমু। সুমু একধানে শেহরাজের দিকে তাকিয়ে আছে আর শেহরাজ ফোনের দিকে। সুমু হাত ছাড়ানোর মোচড়ামুচড়ি করতেই শেহরাজ ফোনের দিকে চোখ রেখেই বলল, মোচড়ামুচড়ি করছো কেন? বিয়ের আগের কাপাকাপি আর মোচড়ামুচড়ি করার স্বভাবটা তোমার এখনো যায়নি দেখছি। খান সাহেব, বলো। কাল আপনি আমাকে ড্রেস আর শাড়ি এনে দিলেন। দিলাম তো। আমার না এগুলো পরে একবার ট্রায়াল দিতে ইচ্ছে করছে। শেহরাজ ভ্রু কুঁচকে তাকালো সুমুর দিকে। সুমুর পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল, ট্রায়াল দেওয়ার কি আছে? ওগুলো আমার পছন্দ করা, আর আমার পছন্দ করার প্রতিটা জিনিসে আমার পাগলিটাকে জোস লাগবে। তাছাড়া ওগুলো দেখলেই মনে হয় ওগুলো শুধু আমার সুইটহার্টের জন্যই বানানো হয়েছে। ছাড়ুন না, একবার ট্রায়াল দিব। ট্রায়াল দিতে হবে না, আমি নিউজটা দেখে তোমাকে নিয়ে একটা কড়া ঘুম দিব। সুমু বুঝলো এইভাবে হবে না, তাই চুপ করে বসে রইল। শেহরাজ আবারও ফোনের দিকে নজর দিল। মিনিট 5 যেতেই সুমু নিঃশব্দে বাঁ হাত দিয়ে ডান হাত খোলার চেষ্টা করলো। এত আস্তে আস্তে হাতটা খুললো যাতে শেহরাজ কিছু বুঝতে না পারে। হাত খোলা হতেই সুমু তড়িঘড়ি করে বেড থেকে নেমে দাঁড়িয়ে খান সাহেব বলে ডাক দিল। শেহরাজ কিছু বুঝে ওঠার আগেই শেহরাজকে মুখ ভেঙিয়ে ওয়াশরুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিল। শেহরাজ দৌড়ে এসে সুমুকে ধরতে পারল না। বেডের কাছে এসে অন্যদিকে ফিরে কোমরে 2 হাত বেঁধে দাঁড়িয়ে রইল শেহরাজ। সুমু আবারও ওয়াশরুমের দরজা খুলে উকি মারল। ঠোঁট টিপে হেসে আবারও খান সাহেব বলে ডাক দিল। শেহরাজ পেছন ফিরে তাকাতেই মুখ ভেঙে আবারও দরজা লাগিয়ে দিল। সুমু একই কাজ আবারও করলো। তার খান সাহেবকে জ্বালিয়ে বেশ মজা পাচ্ছে সে। সুমু আবারও ওয়াশরুমের দরজা খুলে উকি মারল, কিন্তু শেহরাজকে রুমের মধ্যে কোথাও দেখতে পেল না। রুমটা ভালো করে দেখার জন্য ওয়াশরুমেও দরজা খুলে কিছুটা বেরিয়ে আসতেই হাতে টান পড়ল সুমুর। শেহরাজ সুমুকে ওয়াশরুমের দরজার পাশের দেওয়ালের সাথে জোরে চেপে ধরে রেখেছে। সুমু চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। সুমুর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো শেহরাজ ফু দিয়ে সরিয়ে দিয়ে বলল, ধাপ্পা সুইটহার্ট, ধরে ফেলেছি তোমায়। আমার সাথে লুকোচুরি খেলছো তুমি। তুমি জানো না আমি একবার ধরতে পারলে তোমার কি অবস্থা হতে পারে? তুমি কি চাইছো হালকা শুকিয়ে আসা ক্ষতগুলো আবারও তাজা করে দেই? সুমু গলার স্বর একদম নিচু করে বলল, এটা চিটিং খান সাহেব, আপনি চিটিং করেছেন আমার সাথে। কিন্তু আমি তো তোমার সাথে হাইড অ্যান্ড সিক খেলতে চাই না সুইটহার্ট, আমি তোমার সাথে মিক্সিং খেলতে চাই। কথাগুলো বলে শেহরাজ সুমুর ওষ্ঠ নিজের দখলে নিয়ে নিল। মিনিট 5 মধ্যেই ছেড়ে দিল সুমুকে। সুমু বড় বড় করে শ্বাস নিয়ে বলল, আপনি এই ভর দুপুরবেলা কি শুরু করেছেন এসব? আজ লাঞ্চ শেষে ডেজার্টে কিছু খাইনি আমি, তাই এখন ববের ঠোঁট থেকে দুনিয়ার সব থেকে বেস্ট মিষ্টিটা খেলাম। রুমের দরজা খোলা আছে খান সাহেব, কেউ এসে আমাদের এইভাবে দেখলে কি বলবে বলুন তো? এমনিতেও এই সমাজ, এই দুনিয়ার মানুষ বেশি ভালো না। স্বামী স্ত্রী হলেও এইভাবে রুমের দরজা খুলে রোম্যান্স করাটাকে কেউ ভালো চোখে দেখবে না, বাজে কথা বলবে। আর এটা বাংলাদেশ খান সাহেব। বলতে দাও দুনিয়াকে যেটা তাদের বলার আছে। আমার তোমার সঙ্গ চাই, দুনিয়ার না।
কিন্তু খান সাহেব। শেহরাজ সুমুর ঠোঁটের ওপর তর্জনী রেখে সুমুকে চুপ করিয়ে দিয়ে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সোসাইটি সুইটহার্ট। বাই দ্য ওয়ে, কার এত বড় কলিজা হয়েছে যে শেহরাজ খানের বউকে নিয়ে বাজে কথা বলবে? একবার বলে দেখুকটা, তাকে স্বয়ং শেহরাজ খান নিজ দায়িত্বে জাহান্নাম থেকে ট্যুর করিয়ে আনবে। সো যার জাহান্নাম থেকে ঘুরে আসার শখ জাগবে, সেই শেহরাজ খানের বউকে নিয়ে বাজে কথা বলার সাহস দেখাবে। আপনি কি গুন্ডা বা ভিলেন নাকি যে এই সব করবেন? শেহরাজ খানের পার্সোনাল প্রপার্টির দিকে কেউ চোখ তুলে বা আঙুল তুলে কথা বললে শুধু গুন্ডা বা ভিলেন কেন, দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষটিও হতে রাজি আমি। কথাগুলো বলার সময় শেহরাজের মুখের ভঙ্গিমা কেমন একটা যেন পাল্টে গেল। সুমু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ ছেড়ে দিল সুমুকে। একটু দূরে সরে দাঁড়িয়ে বলল, ট্রায়াল দিতে চেয়েছো না? যাও, ট্রায়াল দিয়ে এসো। তুমি এক একটা করে পড়ে ট্রায়াল দিবে আর আমি কমপ্লিমেন্ট দেব। সুমু খুশি মনে নাচতে নাচতে 4টে ড্রেস একসাথে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শেহরাজ পা ঝুলিয়ে বেডের ওপর বসে সুমুর জন্য অপেক্ষা করতে লাগলো। 5 মিনিটের মধ্যেই সুমু একটা হোয়াইট কালারের ড্রেস পরে বাইরে বেরিয়ে আসলো। গিয়ে দাঁড়ালো শেহরাজের সামনে। জামার 2 সাইড ধরে ঘুরে ঘুরে তার খান সাহেবকে দেখালো। শেহরাজ সুমুর পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল, মাশাল্লাহ, আসমান কা পরি জমিন পর নজর আ রাহা হ্যায়। সুমু মুখে হাত দিয়ে হাসলো। কোনো রকমে হাসি আটকে নেক্সট বলে আবারও চলে গেল ওয়াশরুমে। একে একে সুমু 4টে ড্রেস ট্রায়াল দিল। আর শেহরাজ বসে বসে তার পাগলির পাগলামি দেখল আর কমপ্লিমেন্ট দিল। এখনও বাকি 5টা। সুমু এসে শুয়ে পড়ল শেহরাজের পাশে। শেহরাজ সুমুর ওপর ঝুঁকে বলল, কি হলো ম্যাডাম, আর ট্রায়াল দিবেন না? এখনও তো বাকি আছে। সুমু চোখ বন্ধ করে আবারও বড় করে একবার নিঃশ্বাস ছাড়ল। চোখ মেলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, ড্রেস চেঞ্জ করতে করতে, ড্রেস পরতে পরতে, ওয়াশরুমের দরজা খুলতে খুলতে, আপনার সামনে আসতে আসতে, আবার ওয়াশরুমে যেতে যেতে আমি হাঁপিয়ে উঠেছি। তাহলে আমার সামনেই চেঞ্জ করলে পারতে। বারবার ওয়াশরুমে যাওয়ার কি দরকার ছিল? নাকি এখনও তোমার কোনো কিছু দেখা বাকি আছে আমার, যার জন্য তুমি আমার সামনে ড্রেস চেঞ্জ করতে পারবে না? সুমু 2 হাত বাড়িয়ে শেহরাজের গলা জড়িয়ে ধরে আরও একটু কাছে টেনে আনলো শেহরাজকে। শেহরাজের নাক টেনে দিয়ে মুচকি এসে বলল, আপনার সামনে যেমন আমি দুনিয়ার সব থেকে বেশি নির্লজ্জ নারী, তেমনি আপনার সামনেই আমি দুনিয়ার সব থেকে বেশি লজ্জাবতী নারী। এখনো আপনি আমাকে ছুতে আসলে আমি সেই প্রথম দিনের মতোই লজ্জায় কুঁকড়ে যাব, আর এইবার ছুঁয়ে ফেললে সেদিন রাতের মতো নির্লজ্জ হয়ে উঠব। শেহরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, তাহলে এখন আবারও একবার নির্লজ্জ হবে নাকি সুইটহার্ট? কথাগুলো বলেই শেহরাজ ঝুঁকতে লাগলো সুমুর দিকে। শেহরাজের উদ্দেশ্য বুঝতে পেরে সুমু শেহরাজের বুকে 2 হাত রেখে জোরে ধাক্কা মারল শেহরাজকে। তবে 1 ইঞ্চিও সরাতে পারল না শেহরাজকে। নিজের কাছে পরাজয় স্বীকার করে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখলো সুমু। 2 আঙুলের ফাঁকা দিয়ে তাকিয়ে দেখল শেহরাজ বসে তার দিকে তাকিয়ে হাসছে। শেহরাজ হাসতে হাসতে নিজের হাত বাড়িয়ে দিল সুমুর দিকে। সুমু মুখ থেকে হাত সরিয়ে শেহরাজের হাত ধরে উঠে বসলো। শেহরাজের দিকে তাকিয়ে শেহরাজের নাক টেনে দৌড় মারল। তবে শেষ রক্ষা হলো না। শেহরাজ 1 হাতে পেছন থেকে সুমুর কোমর জড়িয়ে ধরে মাটি থেকে কিছুটা উঁচু করে ঘোরালো সুমুকে। হঠাৎ করে কোমরে স্পর্শ পেয়ে খিলখিলিয়ে হেসে উঠল সুমু। ঘুরতে ঘুরতে দুজনে একসাথে বেডের ওপর পড়ল। শেহরাজ মাথায় 1 হাত ঠেকিয়ে সুমুর দিকে তাকিয়ে আছে, আর সুমু পাগলের মতন হাসছে। শেহরাজ ভ্রু কুঁচকে বলল, এইভাবে পাগলের মতো হাসছো কেন? সুমু হাসতে হাসতে কোনো মতে বলল, খান সাহেব, এখনো তোমার আমার ছোঁয়াতে সুরসুরি লাগে? লাগে তো। এত সুরসুরি আসে কোথা থেকে? আমার আপনার হাত থেকে। সুমুর উত্তর শুনে শেহরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, দেখি কোথায় কোথায় এখনো সুরসুরি আছে তোমার, দেখাও আমাকে, আমি এখনই সব ভাঙিয়ে দিচ্ছি। সুমু হাসি থামিয়ে বলল, সুরসুরি লজ্জা পরে ভাঙাবেন, এখন আমি রেডি হতে যাব। উঠে বসলো সুমু। বেড থেকে নেমে আলমারি খুললো ড্রেস বের করার জন্য। বেবি পিঙ্ক কালারের একটা গোল চুড়িদার বের করলো। ড্রেসটা নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ালো। সুইটহার্ট, দাঁড়িয়ে পড়ল সুমু। পেছন ফিরে শেহরাজের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো।
শেহরাজ ফোনে স্কল করতে করতে বলল। আজ শাড়ি পরবে সুইটার? সুমু মুচকি হাসল। হাতে ড্রেসটা সোফার ওপর রেখে লাগেজ খুলল। শাড়িগুলো লাগেজ থেকে এখনও বের করেনি সুমু। লাগেজ থেকে 10টা শাড়ি প্যাকেট সহ বের করে শেহরাজের সামনে নিল। প্রতিটা শাড়ি শেহরাজ ভালো করে দেখে একটা পার্পেল কালারের শাড়ি সুমুর হাতে দিল। শাড়িটা সাইডে রেখে সুমু বাকি শাড়িগুলো লাগেজে তুলে রাখল। বেডে শাড়িটা রেখে পেটিকোট আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিটের মধ্যেই পেটিকোট আর ব্লাউজ পরে গায়ে ওড়না জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আগের পরিহিত জামাটা সুন্দর করে ভাঁজ করে লাগেজের মধ্যে ঢোকালো। জামাটার ওড়নাটাও গা থেকে খুলে ভাঁজ করে লাগেজের মধ্যে ঢুকালো। লাগেজটা লক করে খুলে রাখা চুলগুলো হাত কোপা করে বেড থেকে শাড়িটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। শেহরাজ শুয়ে শুয়ে ফোনে স্কল করতে ব্যস্ত। সুমু শাড়ির ভাঁজ খুলতেই শেহরাজ ফোন রেখে উঠে এসে দাঁড়ালো সুমুর পেছনে। সুমু আয়নার ভেতর দিয়ে শেহরাজের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। শেহরাজ কোনো কথা না বলে সুমুর হাত থেকে শাড়িটা নিয়ে বলল, বউটা যেহেতু আমার, সেহেতু আজ আমার বউটাকে আমি নিজ হাতে সাজাবো। কথাগুলো বলে শেহরাজ সুমুকে নিজের দিকে ঘোরালো। শাড়ির ভাঁজ খুলে সুমুকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ির কুচি ঠিক করে দিয়ে কুচি গোজার সময় বাঁধল বিপত্তি। শেহরাজের ভাষ্যমতে শাড়ি যেহেতু সে পরিয়েছে তাই কুচিও সেই কুচবে। আর সুমু কিছুতেই শেহরাজকে শাড়ি কুচতে দেবে না, কারণ তার সুরসুরি লাগে। আর তাই সে শেহরাজের হাত ধরে দাঁড়িয়ে আছে। আজ শেহরাজ পণ করেছে সে সুমুর জেদের কাছে হারবে না। অনেক জোরাজুরি করার পর সুমু বাধ্য হয়ে শেহরাজের হাত ছেড়ে দিল। শেহরাজ এমনভাবে হাসলো যেন সে ওয়ার্ল্ড কাপ জিতেছে। কুচি গোজার জন্য সুমুর পেটে হাত রাখতেই সুমু খিলখিলিয়ে হেসে উঠল। সুমুর হাসি থেকে শেহরাজও হাসলো। কুচি গুজে দিয়ে সুমুকে ড্রেসিং টেবিলের সামনে বসালো। তখনই শেহরাজের ফোনটা বেজে উঠল। শেহরাজ বেডের কাছে গিয়ে কলটা কেটে ফোনটা সাইলেন্ট করে রাখলো। সুমু আয়নার দিকে তাকিয়ে বলল, রোজা আপু তাই না? রোজা আপু দেখতে কিন্তু খুব সুন্দর। শেহরাজ কোনো কথাই বলল না। সুমুর কাছে এসে সুমুর চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ে দিল। তারপর পকেট থেকে কিছু অর্নামেন্টস বের করলো শেহরাজ। একটা হার্ট ফটো প্যান্ডেন্ট, 3 জোড়া ডায়মন্ড পাথরের ইয়াররিং, একটা ডায়মন্ড পাথরের নোজপিন। সুমু পেন্ডেন্টটা হাতে নিয়ে হার্টটা খুলল। পুরো হার্ট ছোট ছোট ডায়মন্ড পাথর দিয়ে ডিজাইন করা। সুমু হার্টটা খুলে দেখতে পেল বিচে প্রপোজ করার দিনে দুজনের হাস্যচলা একটা কাপল পিক। সুমুর চোখ জোড়া খুশিতে চিকচিক করে উঠল। শেহরাজ সুমুর হাত থেকে পেন্ডেন্টটা নিল। সুমুর পেছনে দাঁড়িয়ে সুমুর পিঠের ওপর থেকে চুলগুলো সরিয়ে এক সাইডে রাখলো। পেন্ডেন্টটা খুব যত্ন সহকারে সুমুর গলায় পরিয়ে দিল। তারপর আলতো করে সুমুর কাঁধে ঠোঁট ছোঁয়ালো। শেহরাজের ছোঁয়া চোখ বন্ধ করে অনুভব করলো সুমু। ড্রেসিং টেবিলের ওপর থেকে ইয়াররিংগুলো নিল। সুমুর 2 কানে মোট 6টা পিয়ার্সিং করা। শেহরাজ একে একে সবগুলো রিং সুমুর কানে পরিয়ে দিল। আবারও আলতো করে সুমুর 2 কানে ঠোঁট ছোঁয়ালো। তারপর সুমুর আগের নোজপিনটা খুলে ফেলল। নিচের আনা নোজপিনটা সুমুকে পরিয়ে দিয়ে সুমুর নাকের ওপর ঠোঁট ছোঁয়ালো। ড্রেসিং টেবিলের ওপর থেকে কাজল আর লিপস্টিকটা হাতে নিল। কাজলটা সুমুর চোখে পরিয়ে দিয়ে বলল, এমনিতেও আমার সুইটহার্টের ঠোঁটে লিপস্টিকের প্রয়োজন পড়ে না, তবুও হালকা পরালাম। শেহরাজ আলতো হাতে সুমুর ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক হালকা করে পরিয়ে দিল। একদম সাধারণভাবে সাজালো সুমুকে। মুখে কোনো প্রসাধনী ছোঁয়া পর্যন্ত দিল না। সুমুকে দাঁড় করিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, মাশাল্লাহ, মানুষ দুনিয়াতে চেহারা দেখে, আর আমি একটা চেহারার মধ্যে আমার পুরো দুনিয়া দেখে ফেলেছি। কথাগুলো বলে শেহরাজ সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। জড়িয়ে নিল প্রেয়সীকে তার 2 বাহুডোরের মধ্যে। 2 মিনিট পরে সুমুকে ছেড়ে দিয়ে বলল, আমি সাবান নিয়ে আসছি, বাহিরে যা আছে প্যাক করে নাও। সুমু ড্রেসিং টেবিলের সামনে এসে বাকি জিনিসগুলো হাতে নিল। শেহরাজ ওয়াশরুমে না গিয়ে আবারও ফিরে আসলো সুমুর কাছে। সুমু পেছন ফিরতেই শেহরাজের সাথে ধাক্কা খেল। প্রশ্নবোধক দৃষ্টিতে শেহরাজের দিকে তাকালো। শেহরাজ 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, তোমার ঠোঁটে এই কালারটা একদম মানাচ্ছে না সুইটহার্ট। সুমু ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ঠিক আছে, মুছে ফেলছি। সুমু সামনের দিকে ঘুরে দাঁড়ানোর আগেই
শেহরাজ সুমুর কোমর জড়িয়ে সুমুকে কাছে টেনে এনে সুমুর ওষ্ঠ নিজের ওষ্ঠের আয়ত্তে নিয়ে নিল। সুমুর হাতে থাকা প্রতিটা জিনিস মেঝের উপর শব্দ করে পড়ল। সুমুর ওষ্ঠের ওপর নিজের ইচ্ছে মতো রাজত্ব চালিয়ে ছেড়ে দিল সুমুকে। মুহূর্তে সুমুর গোলাপি ঠোঁটজোড়া রক্তবর্ণ ধারণ করল। শেহরাজ দুষ্টু হেসে বুড়ো আঙুলের সাহায্যে নিজের ঠোঁটে কোনা মুছে বলল, নাও পারফেক্ট সুইটার। আমার ঠোঁট আর দাঁত দিয়ে তৈরি করা এই রক্তিম কালারটাতে তোমাকে সব থেকে বেশি মানায়।